বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের এই সত্য ঘটনাটি পুরোপুরি জানাবো। দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু ঘটনাটির কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আমি বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। আমার নাম হচ্ছে ফারজানা। আমাদের পরিবারটি ছিল খুব সাধারণ। বাবা একজন কৃষক এবং মা তিনি সংসার সামলান। আমার বাবার নাম হচ্ছে ফারুক। আমার বয়স এখন হচ্ছে ২০ বছর আর আমার বাবার বয়স হচ্ছে ৪১। আমাদের বাসাতে মাত্র ৩টি ঘর রয়েছে। একটি রুমে আমার দাদা দাদি থাকেন এবং আরেকটি রুমে আমার কাকা কাকি থাকেন, আর আরেকটি রুমে আমি এবং মা বাবা থাকি। পড়াশোনা, গল্প, আড্ডা কিংবা গ্রামের চারপাশে ঘুরে বেড়ানো সবকিছুতেই আমার সঙ্গী হচ্ছে আমার বাবা। আমি ছোট থেকে বাবার খুব কাছের, তাই তার সঙ্গে আমার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। সেই কারণে যে কোনো সমস্যা হলে আমি প্রথমেই বাবার কাছে ছুটি, আর বাবা তিনিও সবসময় চেষ্টা করে আমাকে সাহায্য করার জন্য। একদিন সারা দিনের ক্লান্তি নিয়েও বাবা আমার সাথে গল্প করতে বসল। হঠাৎই আমার দিকে তাকিয়ে হাসল তিনি। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল, ফারজানা, তুই তো অনেক বড় হয়ে যাচ্ছিস। আগের মতো ছোট্ট মেয়েটা আর নেই তুই। এখন তোকে দেখে গর্ব হয়। তুই সত্যি অনেক পরিণত আর সুন্দরী হয়ে গেছিস। বাবার কথায় আমি একটু লজ্জা পেলাম, আবার ভেতরে ভেতরে আনন্দও হলো আমার। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করলো, আজ রাতে তুই কোথায় ঘুমাবি? আমি অবাক হয়ে বললাম, আরে বাবা, এই প্রশ্ন করার কি আছে? আমরা তো আগের মতোই থাকবো। আমি আমার জায়গায় আর তোমরা তোমাদের জায়গায়। বাবা আবার হেসে বলল, আমি আসলে সেটা বলিনি ফারজানা। আমি বলতে চাইছিলাম তোকে সবসময় মেঝেতে ঘুমাতে হয় আর আমরা বিছানায় থাকি। এটা একদম ঠিক না। আমি চাই তুইও আমাদের মতো আরামে ঘুমাস, কিন্তু এবার নতুন নিয়ম। তুই আর আমি গল্প করতে বসবো বিছানায়, আর গল্পের মধ্যেই আমাদের ছোটবেলার গ্রামের সব মজার ঘটনা মনে করব। আমি হেসে বললাম, ঠিক আছে বাবা, তাহলে রাতটা সত্যি আরও মজাদার হবে। রাতটি শুরু হলো গল্প আর হাসির ছোঁয়ায়। এদিকে মা গভীর ঘুমে আছে। আমরা দুজন ছোটবেলার কৌতুক আর গ্রামের মজার স্মৃতি নিয়ে গল্প করতে করতে সময়টা অজান্তেই কেটে গেল। মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের পারিবারিক বন্ধনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। হঠাৎ বাবা একটি প্রশ্ন করল, একটু হেসে বলল, ফারজানা, তুই কি কখনো কোনো ছেলের সঙ্গে প্রেম করেছিস বা কারো সঙ্গে ভালো লাগার অনুভূতি পেয়েছিস? আমি একটু লজ্জায় তাকিয়ে রইলাম, কিন্তু মনে হলো বাবা শুধু আমার সম্পর্কে জানতে চাচ্ছে, আমার নিরাপদ ভাবনা ও অনুভূতিগুলো বুঝতে চাচ্ছে। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, না বাবা, এখনও কাউকে নিয়ে এমন কোনো অনুভূতি হয়নি। আমি এখন পড়াশোনা আর পরিবারের উপর মনোযোগ দিতে চাই। আমি একটু লাজুক ভঙ্গিতে হাসলাম। আমি এখন নিজের ক্যারিয়ার আর কাজের দিকেই মনোযোগ দিচ্ছি। ঢাকায় থাকি, কাজের ব্যস্ততা থাকে, তাই এসবের সময়ও হয় না। তাছাড়া আমি চাই আমার জীবনটা আগে স্থির হোক, তারপর এসব নিয়ে ভাবব। রাত গভীর হলো আর আমরা দুজন গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ধীরে ধীরে আমি এবং ভাইয়া শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে আমরা দিনের সব গল্প আর স্মৃতিগুলো মনে মনে ভাবছিলাম। নীরবতার মধ্যে ঘরটা শান্ত, আর মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের পারিবারিক বন্ধনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। রাতের এই শান্তি যেন আমাদের হৃদয়কে আরও কাছে এনেছে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। পরদিন সকালে সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। আমরা দুজন ধীরে ধীরে উঠলাম। বাবা কফির গ্লাস হাতে নিয়ে বলল, তানিশা, কাল রাতে তোমার সাথে গল্প করতে করতে সময়টা একদম অজান্তেই চলে গেল। এই ছুটির দিনগুলো সত্যি অন্যরকম আনন্দ দেয়। আমি হেসে উত্তর দিলাম, বাবা, সত্যি গ্রামের এই শান্ত পরিবেশ আর আমাদের গল্পগুলো একদম বিশেষ মনে হলো। আমি চাই সব ছুটির দিনই এমন আনন্দময় হোক। বাবা আমার কথায় মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মনে হলো আমাদের এই সম্পর্ক আর আমাদের গ্রামের ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। সকাল থেকে আমরা গ্রামের চারপাশে বের হয়ে ঘুরতে শুরু করলাম। পথের ধুলো, পুকুরের পানি, গাছের ছায়া সবকিছুই যেন আমাদের ছোটবেলার স্মৃতিকে আবার জাগিয়ে তুলছে। বাবা হাসতে হাসতে বলল, ফারজানা, দেখছিস না গ্রামের প্রতিটা কোণ আমাদের কত আনন্দ দেয়? এসব স্মৃতি মনে রাখলে বড় শহরের জীবনের ক্লান্তি একেবারেই ভুলে যাওয়া যায়। আমি হেসে বললাম, ঠিকই বলছো বাবা, এই গ্রাম, এই পরিবেশ আর আমাদের গল্পগুলোই তো আমাদের সত্যিকারের ধন। হঠাৎ করে সেই দিনই বাবা আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় তাকে একজনের থেকে একটি কল আসলো। কলটি পাওয়ার পর বাবাকে দ্রুত চলে যেতে হলো। আমি তাকিয়ে থাকলাম। মনে হলো ওর মুখে যা বলতে চেয়েছিল তা ছায়ার মতো অর্ধেকেই রয়ে গেছে। তারপর বলল,
ফারজানা, পরে সুযোগ পেলে আমি তোমাকে সব কিছু বলবো। বাবা চলে যাওয়ার পর আমি একটু নীরব হয়ে রইলাম। ঘরটা হঠাৎ বেশ ফাঁকা মনে হলো, কিন্তু আমি জানতাম যে কিছু বাবা বলতে চেয়েছিল সেটা অবশ্যই পরে বলবে। আমি জানলাম এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও শক্ত করে, আমাদের পারিবারিক বন্ধনকে আরও গভীর করে। সেই সকাল থেকে শুরু হওয়া দিনের সব স্মৃতি, ঘর, গল্প, হাসি আর ছুটির মুহূর্তগুলো সবই মনে করিয়ে দিচ্ছিল পরিবারের সঙ্গে কাটানোর সময় সবচেয়ে মূল্যবান। কয়েকদিনের জন্য আমি একরকম অস্থির মন নিয়ে ভাগলাম। রাতের ঘুমও ঠিকভাবে আসছিল না। মনে হচ্ছিল বাবা কি যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বলতে পারিনি। তার কথার ধরন, তার চোখের দিকে তাকানোর ভঙ্গি সবই আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। মনে হচ্ছিল সেই কিছু যেন আমার সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ বিষয়, যা আমাকে জানতে হবে। কিন্তু কেন তিনি বলতে পারেননি সেটা এক রহস্য হয়ে রয়ে গেল। আমি ঠিক করলাম এখনই ভাইয়াকে কল করব না, কিছু জিজ্ঞেস করব না। তবে মনে মনে আমি বারবার সেই মুহূর্তের কথা ভাবছিলাম। তার প্রতি কৌতূহল দিন দিন বাড়ছিল। কখনো মনে হচ্ছিল আমি হয়তো বুঝতে পারবো কি বলতে চেয়েছিল, আবার কখনো মনে হচ্ছিল ধৈর্য ধরতেই হবে। হঠাৎ একদিন ভাইয়া আমাকে ফোন করলো। তার কণ্ঠে এক ধরনের গুরুত্ব এবং নরমতা ছিল। সে বলল, ফারজানা, আমি বাড়ি এসে তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তো তুই রেগে যাবি, কিন্তু আমি অনেক দিন ধরে এই কথাটা বলতে চেয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ, তুই শুনলেই বুঝবে। আমার মনে উত্তেজনার ঢেউ তোলে। মনে হলো অবশেষে সেই মুহূর্ত যা আমি কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম তা আসছে। কতই না কৌতূহল, কতই না প্রশ্ন, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। কয়েকদিনের অপেক্ষার পর বাবার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি এলো বাবা। আমি তাকে দেখে ভীষণ আনন্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি বললাম, বাবা বলো তো যেটা বলতে চাচ্ছ। বাবা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না এখনই বলবো না, রাতে বলবো, তখন তুই ভালোভাবে শুনবি। এই কথাটা এত স্পেশাল যে রাতের শান্তি আর সময়ের সঙ্গে থাকা উচিত। তখন আমি বুঝতে পারলাম ভাইয়া কেবল আমাকে কিছু জানাতে চায় না, সে চাইছে আমরা এই মুহূর্তের পুরো গুরুত্ব অনুভব করি। মনে হলো রাতের জন্য আমাদের কাছে আরও কিছু বিশেষ মুহূর্ত বাকি আছে, যা আমাদের ছুটির দিনটিকে আরও আনন্দময়, রহস্যময় এবং স্মরণীয় করে তুলবে। রাতের অপেক্ষায় আমি ধীরে ধীরে সেই মুহূর্তের কল্পনা করতে লাগলাম। বন্ধুরা, এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। এই গল্পটির দ্বিতীয় পর্ব অবশ্যই রয়েছে। যদি আপনারা দ্বিতীয় পর্বটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।